দীর্ঘদিন পর আজ রাজ্যে ফিরে আগরতলা শহরের আশেপাশে গত কদিনের যাবৎ প্রবল বর্ষায় ক্ষতিগ্রস্ত হওয়া শরণার্থী শিবিরে আশ্রিত পরিবারগুলোর সাথে কথা বলতে চলে গেলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বর্তমান সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উনি সেই ত্রাণ শিবিরগুলোতে আশ্রিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন, শোনেন তাদের সুবিধা অসুবিধার কথা এবং সেসব বিষয়ে সুরাহার আশ্বাস দেন। তার পাশাপাশি তিনি সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে কিছু ত্রাণ সামগ্রীও বা খাদ্য সামগ্রীও কিন্তু তুলে দিলেন। এর পাশাপাশি তিনি দেশের এবং রাজ্যের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম সম্পর্কেও কিন্তু সমালোচনা করেছেন। আমরা শুনবো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এইমাত্র আমি এখানে 103টা পরিবার আছে, এখানে প্রথমবারের মতো এসেছি। বাকি জায়গাগুলোতে যাব, রাজ্য সরকার যা যা করার তা তাদের জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনকে নিয়ে করেছে। আমি জিজ্ঞাসা করেছি খাওয়া দাওয়া করেছেন কিনা, বলছে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক, বাড়ির চাইতে ভালোভাবে আমাদেরকে এখানে দেখরেখ করা হচ্ছে। ওষুধপত্র থেকে নিয়ে বাকি সব ব্যবস্থা করা হচ্ছে। আর বাকি রাজ্য সরকার প্রেস রিলিজ জারি করেছে, পুরো রাজ্যব্যাপী কি স্থিতি আছে আপনারা অবগত আছেন, যে এতটা টিম করা, 18টা টিম করা হয়েছে। তারপর এতগুলো যে শেল্টার ক্যাম্প রয়েছে, তার মধ্যে মোটামুটি 2800-র কাছাকাছি ফ্যামিলি এসছে ত্রিপুরার বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেইন তো ওয়েস্টে হাওড়া নদীর জলের কারণে। আর এবার মরশুমটা একটু তাড়াতাড়ি চলে এসছে, নাহলে এটা এখন ড্রেনের কাজগুলি চলছে ওই সময়। কারণ কি, এটা বৃষ্টিটা আসে আমাদের এখানে জুন এবার মেয়ের লাস্টেই চলে এসছে। যাই হোক, প্রকৃতির সঙ্গে তো কিছু করা যাবে না, কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এবং আমাদের বিভিন্ন কর্পোরেটর, এমএলএ, বিভিন্ন সরকারি অধিকারী সবাই লেগে আছে। আমি এখানে এসেছি তো দেখলাম সরকারি অধিকারীও এখানে মজুত রয়েছেন, কর্পোরেটর রয়েছেন, মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন, সবাই মিলে মানুষকে যতটা সাহায্য সহায়তা এই সময় করা যেতে পারে রাজ্য সরকার এবং আমাদের জনপ্রতিনিধিরা করছে। স্যার, একটা জিনিস জানতে চাইবো, সাহায্য তো করছে, শেল্টার হাউসও হয়েছে, সেখানে মানুষ আসছে, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যারা সাধারণ নাগরিকরা রয়েছে শহরের ক্ষেত্রে, আপনারা যখন সরকারে এসেছিলেন তখন একটা প্রশ্ন ছিল যে পূর্বের যারা সরকার ছিলেন অর্থাৎ বামফ্রন্টের যে নিকাশি ব্যবস্থা সেটা অবৈজ্ঞানিক ছিল। এখন এই মুহূর্তে ড্রেনগুলো বা স্মার্ট সিটির প্রজেক্ট অবৈজ্ঞানিক ভাবে চলছে, সাধারণ মানুষের এই কাজ করতে। আমি প্রথমে বললাম যে এবার বৃষ্টিটা সময়ের আগে চলে এসেছে। এখন আপনি ঘুরে দেখুন, সমস্ত জায়গায় ড্রেনের কাজ চলছে। স্বয়ং চিফ মিনিস্টারের বাড়ির সামনে গিয়ে দেখুন, ভিডিও করুন, দেখান, ওনার বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলি যখন চলছে, অনেকে প্রশ্ন করতে পারে বর্ষা সিজনে এই সময় কেন ধরলেন। এবার বর্ষা সারা ভারতবর্ষের মধ্যে 1 মাস আগে এসে, পুরো ভারতবর্ষ, ত্রিপুরা রাজ্যে আসি। তো মৌসুম বিভাগের কাছে সংবাদ 6 মাস আগে থাকেন, 6 মাস আগে থাকেন। তো স্বাভাবিকভাবে কাজগুলো অনেক আগে টেন্ডার হয়ে গেছে, কাজগুলো শুরু হয়ে গেছে। আর সেই কারণে বিভিন্ন এই হচ্ছে। আর ওই সরকারে কি করেছে আর এই সরকার কি করেছে এটা এখন সময় না, এটা পাক্কা। প্রথম মুখ্যমন্ত্রী আমিই হয়েছিলাম, যেখানে 3-4টে পাম্প লাগানো হতো, সেখানে 20 থেকে 25টা পাম্প লাগানো হয়েছে। তারপর স্মার্ট সিটিতে যেভাবে রোড, বনমালীপুর আমারই এরিয়া, সেখান থেকে এমএলএ ছিলাম, 20,000 কোটি টাকার উপর খরচা করেছি স্মার্ট সিটি। সে পন্ডগুলিতে হোক, সেখানে জল নিকাশির ব্যবস্থা হোক, সবগুলিতে করা হয়েছে। আগে তো ড্রেন মাত্র কোনো কিছু ছিলই না, আর যে ড্রেন ছিল সেগুলো যদি ইনকোয়ারি করতাম, তার মধ্যে বাঁশ আর যেগুলো দিয়ে রেখে দিয়েছে এগুলো তো জলে যেত না। আজকে দেখুন, রামনগর থেকে যে সিধা বর্ডার চক্করে যাচ্ছে, কত বড় চওড়া ট্রেন রাস্তার বরাবর করা হয়েছে। তো সেবার স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাগুলি যে লোকাল যে ড্রেনগুলো এখন করা হচ্ছে, বড় ড্রেনগুলো কমপ্লিট হয়ে গেছে। আগে লোকাল যে ড্রেনগুলো, যেগুলো বনমালীপুর মনে করেন সাইড দিয়ে এক একটা নাম্বার 1, ধলেশ্বর 1, ধলেশ্বর 2, এই যে এইগুলো এখন করা হচ্ছে। সেই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল। আর হঠাৎ করে জলটা এসে আগরতলা বরাবরই এমন, কিন্তু হ্যাঁ, তার জন্য আগরতলা এমন রাখা হবে তেমন না। তার জন্যই এখানে ত্রিপুরা সরকার, বিজেপি সরকার আসার পরেই এখানে রাউন্ডিং আমরা রিং রোড তৈরি করছি, সব কাজ চলছে।
রিং রোড তৈরি করার পর জল নিকাশনের ব্যবস্থা ওইখান দিয়ে কিভাবে করবে, ড্রেনেজ ওখান দিয়ে রাউন্ডে বেরোবে। এখন শুধু কাটাকাল দিয়ে বেরোতে হবে। হাওড়া নদী ফুল হয়ে গেলে বাংলাদেশ দিকে যেতে চায় না। তো এটা আগরতলা একটা নিচু জায়গা, বিশেষ করে আমার বনেমালীপুর আর প্রতাপগড়ের একটা পার্ট আর রাধানগরের একটা পার্ট, এটাই এফেক্টেড বেশি হয়, বাকিগুলো তত একটা এফেক্টেড হয় না। তো স্বাভাবিকভাবে শুধু আমাদের এখানে হয়ে জানে, পুরো নর্থ ইস্টে অন্যান্য জায়গাতে আমাদের চেয়ে বেশি হয়েছে। মেঘালয় এত উঁচু, মেঘালয় হয়ে গেছে, আসামে তো ব্রহ্মপুত্রের কারণে হচ্ছে। তো প্রকৃতির সঙ্গে মোকাবেলা করা যায় না। আর এই জায়গাটা নিচু জায়গা, তার জন্য হচ্ছে হ্যাঁ জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাক তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। 2019-এই যখন বনমালীপুরে আমি ছিলাম, জল এসেছিল 2-2.5 ঘন্টার মধ্যে জল চলে গেছে। তখন পাম্পগুলো নতুন ছিল, ড্রেনেজ ব্যবস্থা হয়ে যাচ্ছিল। এখন আমরা ছোট ছোট ড্রেনগুলোকে ধরেছি, যেগুলো ওই সময় ধরা হয়নি, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। देखिए, अरेंजमेंट राज्य सरकार ने बहुत अच्छे ढंग से किया है, किंतु देखिए दुर्যোগ के समय बहुत सारी कमियां होता है। आप घर में जैसे रहते ऐसे यहाँ रहेंगे ऐसा नहीं हो सकता। तब भी मैंने पूछा, 103 परिवार यहाँ है, बोले क्या चल रहा है, क्या प्रॉब्लम है। बोले नहीं, खान पान रहन सहन में तो घर जैसा नहीं है। तो खान पान और केयरिंग, हमारे अपने घर में भी इतना केयरिंग नहीं होता जिस तरीके से इस सरकार ने और यहाँ के कॉर्पोरेटर और स्थानीय प्रतिनिधि ने किया है। इसमें वो लोग सेटिस्फाइड है। बाकी प्राकृतिक दुर्योग है, उसके साथ लड़ाई करना पड़ेगा, इसके साथ आप चैलेंज नहीं कर सकते। और इसको मुकाबला कैसे कर सकते, इसका तैयारी इस सरकार आने के बाद ही तैयार। अगरतला के लोगों ने देखा, जहाँ 4-4, 5-5 दिन तक पानी खड़ा होता है, वाटर ब्लॉकेज होता है, तो वहाँ 2 घंटे 3 घंटे में निकल जाता है। और अभी मैंने आपको कहा कुछ नए ड्रेनेज व्यवस्था, छोटे छोटे ड्रेन भी चल रहा है, तो उसके कारण से कहीं कहीं थोड़ा ब्लॉकेज हुआ है। और कुछ अच्छाई के लिए तो करना, कम से कम इस सरकार के पास विजन तो है। इसने कुछ किया, जैसे मुझे अभी किसी ने पूछा बरोमुरा में आपने डैम के लिए गए, तो था प्रोजेक्ट तो तैयार किया, डीपीआर तो भेजा, डीपीआर तैयार करके डोनर मिनिस्ट्री से पैसा भी सैंक्शन किया। सैंक्शन करने के बाद एक ग्रुप जो इंजीनियर के नेतृत्व वो विरोध कर रहा था, नहीं होने देंगे, रास्ता ब्लॉक करके बैठा है। तो अब वो अपना ही डेवलपमेंट नहीं चाहते, तो हम लोग कैसे करेंगे, जनता को साथ लेके तो करना है। और उसके बाद कोविड का स्थिति आ गया था, उस कारण से वो प्रोजेक्ट अभी बंद नहीं हुआ। प्रोजेक्ट का जो वो है थोड़ा पीछे गया, तो इसीलिए हम लोगों ने उसके ऊपर काम किया है। और जो 3-4 पंप लगा के अगरतला में बैठे रहते थे, और हॉर्स पावर भी हमने बढ़ाया है, बड़े मात्रा में पंप हमने लाया है, और उससे जल निकासी की व्यवस्था है। और अगरतला नीचा है, अगरतला के बहुत सारी एरिया में, मैं इस समय किसी को दोषारोप नहीं करूंगा, सबसे ज्यादा जो अगरतला के जितने भी पौंड है सबको बर्बाद करने का काम इन्हीं लोगों ने किया था। हमने स्मार्ट सिटी में डाल के, आपने मेरा तो कॉन्स्टिट्यूंसी रहा है असेंबली, बहुत सारी जगह में आप जाकर घूम के खुद को ही मालूम है, हमने जो पौंड है उसको सुंदर तरीके से पार तैयार करके, लोग आज अगर वो घूमने के लिए जाते हैं, लाइटिंग कर दिया, उसको साफ सफाई करके पानी ठहरने की व्यवस्था कर दिया। तो वो बहुत पहले करनी चाहिए था। मैं इस समय किसी के ऊपर आरोप नहीं लगाऊंगा, अभी सब मिलकर मुकाबला करें, जिनको दिक्कत है उनको मदद करनी चाहिए। बुझेन की उन्हीं नक्सालिज्म बुझेन, उनार पार्टी सेंट्रल पार्टी নকশালরা ব্যান ভারতবর্ষের মধ্যে ব্যান, তার জন্য পলিট ব্যুরো মানে তার জন্য শোক প্রকাশ করছে, অন্যায় করেছে ভারত সরকার, তাদেরকে উচিত তাদের সঙ্গে গণতান্ত্রিক ব্যবহার করা উচিত ছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা ভারত বিরোধী। আর নকশালীদের উপরে ওয়েস্টবেঙ্গলে কি করেছিল, ত্রিপুরাতেও নকশালীদের উপর কি করেছিল এই সরকার থাকাকালীন, এরাই তো ব্যান করেছিল, এরাই তো বন্ধ করেছিল। এদের কথা বলতে লাভ নেই, এরা ডুবতা বা সুরজ আবল তাবল যা আছে তাই বলবে। তার জন্য যারা নকশালকে সাপোর্ট করে, দেশ বিরোধী তত্ত্বকে সাপোর্ট করে, যারা পুশব্যাক করলে ভারতে অবৈধ তরিকে থেকে ঢুকবে, তার মধ্যে জাতিগত লাগে যে এরা মুসলমান, তার জন্য তাদেরকে পুশব্যাক করা হয়েছে। আরে আমার দেশের মধ্যে অবৈধভাবে আসবে, আমাদের ভারতীয় নাগরিক যখন আমেরিকাতে চলে গিয়েছিল যেভাবে হোক, তাদেরকে মানে শিকল পরিয়ে আমেরিকান সরকার ভারতবর্ষে ফেরত পাঠিয়েছে। তখন এরা যেত আমেরিকাকে আন্দোলন করে আসতো, আমাদের দেশের নাগরিককে এইভাবে পাঠানো হয়েছে। তো এদের কোনো ভারতবর্ষের প্রতি মায়া দেওয়া আছে, মানুষের প্রতি মানুষ, এরা চলছে যত বেশি বরবাদ করা যায় তত বেশি এদেরকে আরাম। এই
এই মানসিকতা নিয়ে এরা কাজকর্ম করে। এদেরকে মানুষ চেনে, এদেরকে মানুষ 2018 তার জন্য বিদায় করেছিল যে 35টা বছরের শাসন করেছিল, তার পরিণতি কি আগ্রহ হবে কি শহরবাসীকে বাঁচানোর? দেখুন ওই সময় 2018-19-এ আমি বড়ামুড়াতে একটা ড্যাম হাওড়া নদীর উপর করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তার ওয়েবকোসকে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি ওয়েবকোস হচ্ছে এজেন্সি ডিপিআর তৈরি করা হয়েছে। ডোনার মিনিস্ট্রি থেকে পয়সা স্যাংশন করা হয়েছে। স্যাংশন করার পর লোকাল একটা গ্রুপ, ডেনিয়ানের একটা গ্রুপ, সেটা রাস্তাতে বসে আন্দোলন করা শুরু করেছে, এখানে করতে দেবো না, এই করবো না, সেই করবো না। স্থানীয় লোক এত ঝামেলা তৈরি করছে, টাকা এনেছি কেন্দ্র সরকার দিয়েছে, তাতে তো ট্যুরিজমের ওখানকার লোকাল রোজগার পেত। 2টা ড্যাম হয়ে গেলে ওখানে আগরতলা লোক যেত, আমি সেটা বলেছি। আর আগরতলা এবং পার্শ্ববর্তী এরিয়ার লোকেরা সবাই শুদ্ধ জল পাত। আর এই ড্যামটা হওয়াতে উপর থেকে সেটা সেখানে আটকে যেত। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকারই করেছিল এবং সেটা ডিপিআর তৈরি হয়েছে, পয়সাও স্যাংশন হয়েছে। কিন্তু যে গ্রুপটার কথা বললাম, এরা বসে আন্দোলন করে শুরু হয়েছে, বড়মারাতে ব্লক করে রেখেছে, এটা করতে দেবো না। আর তার মধ্যে আমি তো তখন চিফ মিনিস্টার, করোনা 2019-এ করোনা চলে এসছে। করোনা যখন চলে এসছে তো 1-2 বছর তো এইসব প্রশ্নই উঠে না, মানুষের জীবন বাঁচানো ছিল। তো সেগুলো আমাদের এখনো সেই প্রস্তাব বন্ধ হয়ে গেছে। আমি কোথাও দেখেছি কোথায় বলে জাইকা প্রজেক্ট না, ডোনার মিনিস্ট্রি থেকে আনা হয়েছে। তো কেউ লেখালেখি করতে সময় তো পড়াশোনা করে লিখলে ভালো, কারণ আমরা একটু পড়াশোনা করে কাজকর্ম করি, আর কাজকর্ম যখন করি তো তার খেয়াল থাকে। বাইরে ছিলাম, নামার পরে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমি একবার জিজ্ঞাসা করবো, মুখ্যমন্ত্রীও পাটনাতে আজকে সকালে কোনো একটা কাজের জন্য গিয়েছেন, ওনারও নলেজে আছে। আর মহারাজ প্রদীপ কিশোর মানিক তো এখন বাইরে আছে, দেশের বাইরে আছে। তবে কথা বলবো যে এই বিষয়গুলি দেখো, আন্দোলনে কিছুর সমাধান, টেবিলে বসেই কিছু সমাধান। সিটি হলে আন্দোলন আর বন্দুকের নলের মধ্যে সব শক্তি। বিপ্লব দেব পার্টি বলে আলোচনার টেবিলের মধ্যে সবকিছু সমাধান হয়। তো আলোচনার টেবিলে বসলেই তার সমাধান হবে। আমি আশা করি এগুলো সমাধান হয়ে যাবে।